নমস্কার। আমাদের দেশ ভারতবর্ষ থেকে প্রায় ৪,৬০০ কিলোমিটার দূরে অবস্থিত ইউরোপের একটি দেশ ইউক্রেনের ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে মানব সভ্যতা আমরা ভীষণ ভয়াবহ এক বিপর্যয়ের সম্মুখীন হয়েছি। আর এই বিপর্যয়ের জন্য যে দেশটিকে প্রায় বিশ্বের প্রায় প্রত্যেকটি দেশ দোষী সাব্যস্ত করেছে, বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছে, সেই দেশটির নাম রাশিয়া। অভিযুক্ত দেশ রাশিয়া বলেই আমাদের চিন্তার কারণ বেশি, চর্চার কারণ বেশি, আর বিপর্যয়ের ভীষণতা ভয়াবহতা আরও বেশি। তার কারণ রাশিয়া মানে পৃথিবীর কিন্তু এমন একটি দেশ, বিশ্বের এমন এক ব্যতিক্রমী সভ্যতার দেশ, যে দেশটি বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ একটি সম্রাট, যার সাম্রাজ্যবাদী আগ্রাসনকে থামিয়ে দিয়েছিল, সেই সম্রাটের নাম ছিল নেপোলিয়ন। নেপোলিয়ন প্রায় বিশ্ব বিজেতায় রূপান্তরিত হয়েছিল, তিনি কিন্তু পরাজিত হয়েছিলেন এই রাশিয়ার কাছে 1807 সালে। পরবর্তীকালে যে হিটলার সমগ্র বিশ্বের ত্রাসে রূপান্তরিত হয়েছিল, হিটলার যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় প্রত্যেকটি দেশকে বিপর্যস্ত করে তুলেছিল, সেই হিটলারের নাৎসি বাহিনীকেও রুখে দিয়েছিল রাশিয়া। আর রাশিয়া বলতে আরেকটি কারণে গুরুত্বপূর্ণ, যে প্রথম বিশ্বযুদ্ধের পরে যখন সমগ্র পৃথিবী ভীষণ অর্থনৈতিক সংকটের মুখোমুখি, যা বিশ্ব অর্থনৈতিক সংকট, দ্য গ্রেট ইকোনমিক ক্রাইসিস বলে বিখ্যাত, সেই অর্থনৈতিক বিপর্যয়ে সমগ্র পৃথিবীতে যখন কালোবাজারি, শ্রমিক ছাঁটাই একটা আন্তর্জাতিক স্তরে সমস্যা তৈরি করেছিল, সেই সময় বিশ্বের একমাত্র দেশ ছিল রাশিয়া, যে দেশে এই বিশ্ব অর্থনৈতিক মহামন্দার কোনো ছাপ পড়েনি। আর রাশিয়া বলতে তো আমরা জানি টলস্টয়, ম্যাক্সিম গোর্কি, তুর্গেনিভ, দস্তয়েভস্কি, এদের দেশ। এত সুন্দর সুন্দর লেখক, মহামানবের দেশ, দার্শনিকের দেশ। সেই রাশিয়া, যে রাশিয়ার সঙ্গে ভারতবর্ষের আবার নারীর টান অনেক বেশি। আজকে আমরা যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার কথা বলি, এটা রাশিয়ার মডেল। আমাদের ভারতবর্ষের সঙ্গে রাশিয়ার সম্পর্ক আজকে নয়, সেই রুশ বিপ্লবের সময় থেকে। জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসু কংগ্রেসের ভেতরে যে বামপন্থী ঘরানার সূত্রপাত ঘটিয়েছিলেন, তাদেরও কিন্তু এই প্রিয় জায়গা ছিল রাশিয়া। শুধু তাই নয়, বিপ্লবী গণেশ ঘোষ থেকে, কল্পনা দত্ত থেকে, ভগৎ সিং থেকে, কাজী নজরুল ইসলাম, প্রত্যেকেই রাশিয়ার প্রতি ছিলেন দুর্বল। আরও অনেক বিপ্লবী ছিলেন যারা রাশিয়ার কমিউনিস্ট পার্টির উপরে, রাশিয়ার বলেসিক বিপ্লবের প্রতি তাদের যে আদর্শের যে আঁতুড়ঘর, সেটা ছিল রাশিয়া। শুধু কি তাই, পরবর্তীকালে বিজ্ঞানী মেঘনাদ সাহার মতো একজন ভারত বিখ্যাত মানুষ, তিনিও ছিলেন এই রুশ বিপ্লবের প্রতি শ্রদ্ধাশীল। আর রবীন্দ্রনাথ ঠাকুরের কথা কি বলবো, তিনি তো বলেইছিলেন যে রাশিয়াতে গিয়ে তিনি রাশিয়াকে পৃথিবীর শ্রেষ্ঠ তীর্থ দর্শন হিসাবে তিনি প্রতিপন্ন করেছিলেন। সুতরাং রাশিয়া বিশ্বের কিন্তু এমন একটি দেশ, যে দেশ বরাবরই একটা সভ্যতার আলো হিসাবে দেখিয়ে দিয়েছে সারা পৃথিবী। নেপোলিয়ন থেকে, হিটলার থেকে রুখেও যেমন দিয়েছে, আবার অর্থনৈতিক পরিকল্পনা, আর যে বিখ্যাত একটি ঘটনার জন্য রাশিয়ার এত সুনাম, সেটি রুশ বিপ্লব। অর্থাৎ মার্কস তো দাস ক্যাপিটাল কমিউনিস্ট ম্যানিফেস্টোতে তার সাম্যবাদের কথা বলেই গিয়েছিলেন, কিন্তু সেটা বাস্তবে যে হতে পারে, সেটা তার মৃত্যুর বহু বছর পরে রাশিয়া লেনিন বিখ্যাত রুশ বিপ্লব 1917 সালের নভেম্বর মাসে দেখিয়ে দিয়েছিলেন, যাকে আমরা বলশevik বিপ্লব বলে জানি। এবারে রুশ বিপ্লবের পরে সারা পৃথিবীতে এই বিপ্লবের ঢেউ ছড়িয়ে পড়েছিল। বিশ্বের এই একমাত্র রাজনৈতিক মতাদর্শের দল, যে দলের শাখা বিশ্বের প্রায় প্রত্যেকটি দেশে আছে। তাই এই ধরনের একটি দেশ রাশিয়া, সেই দেশটি যখন বর্তমান সংকটের জন্য দায়ী হয়, চিন্তার কারণ সেটা। এবারে যে দেশটিকে নিয়ে সংকটের দ্বিতীয় মূল এপিসেন্টার বা কেন্দ্র, সেই দেশটির নাম কি আমরা জানি, ইউক্রেন। ইউক্রেন দেশটির কথা আমরা জানতে পারি যীশুখ্রিস্টের জন্মেরও প্রায় 32,000 বছর আগে এইখানে মানব যে জাতি, তার অস্তিত্বের কথা আমরা জানতে পারি ইউক্রেনের কথা। ইউক্রেন দেশটির যে ভৌগোলিক অবস্থান, সেটা মূলত পূর্ব ইউরোপে আর বর্তমানে রাশিয়ার পশ্চিম দিকে। ইউক্রেন দেশটির আয়তন প্রায় 6 লক্ষ বর্গ কিলোমিটার। এখানে বর্তমানে প্রায় 4,25,00,000 মানুষ বসবাস করে। এই দেশের যে প্রথম উল্লেখ তো করলাম যে 32,000 বছর আগে এখানে মানুষের বসবাসের পাওয়া যায়। তবে এই দেশটি প্রায় সময়ই অন্যদের দ্বারা কবলিত থেকেছে।
সেটা কখনো মঙ্গলদের দ্বারা, চেঙ্গিজ খানের মঙ্গলদের দ্বারা এই দেশ জয় হয়েছে, কখনো লিথুনিয়ানদের দ্বারা, কখনো রুশ সাম্রাজ্যের যে জার তাদের দ্বারা, বরাবরই এই দেশটি পোল্যান্ডের দ্বারা, এই দেশটি প্রায় বা যে অটোমান তুর্কি সাম্রাজ্যের দ্বারা এটি প্রায় বিদেশিদের দ্বারা কবলিত হয়েছে। ব্যতিক্রমে একবারই হয়েছিল 879 সালে। ওখানে একটি রাজা, তার নাম হচ্ছে ওলেগ। এই ওলেগ বলে একজন ব্যক্তি, তিনি সেখানে একটি নতুন রাজবংশের প্রতিষ্ঠা করেছিলেন, তার নাম রুরিক। 879 থেকে শুরু করে এই রুরিক রাজবংশ ইউক্রেনকে শাসন করেছিল 1240 খ্রিস্টাব্দে পর্যন্ত। এই সময়কালটা বাদ দিলে ইউক্রেন বরাবরই বিদেশিদের দ্বারা কবলিত, এখানের মানুষরাই। আর এখানের যে যে এদের যে রাজধানী কিভ যে শহরটি, এটা কিন্তু মস্কোরও পূর্ববর্তী শহর। মস্কোরও প্রায়, যে রাশিয়ার যে বর্তমান রাজধানী মস্কো, তারও 200 বছর আগে এই কিউব যে দেশটি বা কিভ যে রাজধানী, তার অস্তিত্বের কথা আমরা জানতে পারি। হয়তো ইউক্রেন দেশটির যে পজিশন, সেটি হচ্ছে এই দেশটি 1783 সালে রাশিয়ার জার বা জারিনা মহিলা দ্বিতীয় ক্যাথারিন যবে জয় করেছিল, এটি রুশ সাম্রাজ্যের অধীনে চলে যায়। তার আগে রুশ সাম্রাজ্য ছিল অটোমান তুর্কি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত। এবার এই জার সাম্রাজ্যের এই যে সূচনা হলো 1783 সাল থেকে, ওই সাল থেকে শুরু করে একেবারে 1918 সাল পর্যন্ত ইউক্রেন থাকবে রাশিয়ার জারদের অধীনে, জার সম্রাটদের অধীনে। কবে স্বাধীনতা লাভ করলো ইউক্রেন? 1918 সালে। এই সালটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা 1917 সালে রাশিয়ার বিপ্লব হয়েছিল, রুশ বিপ্লব হয়েছিল। সেই বিপ্লবের পরের বছর খুদ লেনিন স্বয়ং তিনি এই ইউক্রেনকে স্বাধীনতা দিয়েছিলেন। ইউক্রেন স্বাধীনতা লাভ করলো কত সালে? 1918 সালে, রুশ বিপ্লবের ঠিক পরের বছর। কিন্তু আমরা পরবর্তীকালে দেখব 1922 সালে এই ইউক্রেন লেনিনের সঙ্গে বা রাশিয়ার সঙ্গে সংযুক্ত হয়। তবে এখানে ঘটনা আছে, লেনিনের বিশ্বস্ত সঙ্গী ট্রটস্কি, তিনি এখানে সামরিক অভিযান পরিচালনা করেছিলেন এবং অনেক ওখানে ইউক্রেনবাসীর অসংখ্য মানুষ তাদেরও সহযোগিতায় এবং যুদ্ধ দুটোর ভারেই ওখানে অনেক ঘটনা আছে। ইউক্রেন 1922 সালে রাশিয়ার সঙ্গে সংযুক্ত হবে। তাহলে ঘটনা হচ্ছে 1917 সাল পর্যন্তই রাশিয়ার আন্ডারে ছিল ইউক্রেন। 1918 সালে রাশিয়ায় তাকে স্বাধীনতা দিল। 1922 সালে আবার ইউক্রেন রাশিয়ার সঙ্গে সংযুক্ত হয়ে গেল। তখন থেকে রাশিয়া ইউএসএসআর হলো, অর্থাৎ প্রায় 15টি সোভিয়েত নিয়ে, আমরা যেমন আমাদের দেশের এক একটাকে স্টেট বলি, সেরকম রাশিয়ার যে এক একটা যে অঙ্গরাজ্য, সেগুলোকে সোভিয়েত বলা হয়। এই 15টি সোভিয়েত মিলিত হয়ে তৈরি হলো সোভিয়েত রাশিয়া, ইউএসএসআর। এই যে সোভিয়েত রাশিয়া তৈরি হলো, এর সব থেকে বড় আয়তনের, মানে রাশিয়ার পরেই যে সোভিয়েতটা সব থেকে আয়তনে বড় ছিল, সেটা ইউক্রেন। এবং এটা আমাদের মনে রাখতে হবে, ইউক্রেন খালি রাশিয়ার পরে নয়, সমগ্র ইউরোপে যত দেশ আছে তার মধ্যে আয়তনে বৃহত্তম, কিন্তু মানে দ্বিতীয় বৃহত্তম হচ্ছে ইউক্রেন। তাহলে রাশিয়া হচ্ছে সব থেকে বড়, ইউক্রেন দ্বিতীয় বৃহত্তম দেশ। এখন রাশিয়া আর ইউক্রেন যদি এক হয়ে ইউএসএসআর তৈরি করে, তাহলে রাশিয়ার শক্তি আরও কত বেড়ে যেতে পারে এটা বলা বাহুল্য। অর্থাৎ ইউএসএসআর যখন হলো, অর্থাৎ সোভিয়েত রাশিয়া তৈরি যখন হলো, তখন কিন্তু রাশিয়া বিশ্বের অন্যতম সর্বশক্তিতে রূপান্তরিত হলো। এই হচ্ছে ইউক্রেনের অবস্থা, অর্থাৎ ইউক্রেন ঢুকলো, ইউক্রেন বেরোলো। এরপরে আমরা দেখব ইউক্রেন আবার বেরিয়ে যাবে, সেটা আমি পরে আলোচনা করছি। তাহলে আমরা যে দেশ দুটিকে নিয়ে বর্তমানে সংকট, রাশিয়া একদিকে, তার পজিশন কি, ইউক্রেনের পজিশন কি, একটা মোটামুটি আমরা দেখলাম। এবারে দেখব যে রাশিয়া কেন আক্রমণ করতে গেল ইউক্রেন, কি এখন পজিশন, ইউক্রেন কবে বেরিয়ে গেল রাশিয়া থেকে, সংযুক্ত যদি হলো রাশিয়া থেকে ইউক্রেন আলাদা বা হলো কবে, আমরা সেই দিকটা এবারে আলোচনা করি। আমরা প্রথমেই দেখব যে রাশিয়ার এই যে বর্তমান যে সংকট, এই সংকটের জন্য প্রথম যে কারণটিকে আমরা বলবো গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ঠান্ডা লড়াই। ঠান্ডা লড়াই সূত্রপাতটা কবে হলো না, মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে। লড়াইটা কি? লড়াইটা হচ্ছে একদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, ঘটনাটা একটু অল্প করে আমরা জেনে নেব। দেখুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের একদিকে হচ্ছে জার্মানির, হিটলারের জার্মানি, মুসোলিনির আপনার ইতালি, এদিকে তোজোর জাপান, জেনারেল ফ্রাঙ্কোর স্পেন, এরা একদিকে ছিল, এরা অক্ষশক্তি। এই যে শক্তি ছিল, এই শক্তির এরা তখন এদেরকে মানে রোখা সম্ভব হচ্ছিল না। অপরদিকে ছিল ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা এবং আপনার রাশিয়া।
যুদ্ধে আমরা দেখবো যে এই মানে জার্মানি আর জাপানকে কেউ থামাতে পারছিল না, মানে জার্মানির হিটলারকে, জাপানের তোজোকে, ইতালির মুসোলিনিকে থামাতে পারছিল না ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা, রাশিয়ার শক্তি। মানে ইংল্যান্ড আর ফ্রান্সকে তো একবারে শেষ করে দিচ্ছিল হিটলার এবং মুসোলিনি। কিন্তু এখানে আমরা দেখলাম হিটলারকে রুখে দিল কে না, রাশিয়া। তাহলে হিটলারকে রুখে দেওয়ার জন্য হিটলার যে দেশগুলো দখল করেছিল মূলত পূর্ব ইউরোপের দেশ, এইগুলো হিটলার দখল করেছিল। তাই পূর্ব ইউরোপের দেশগুলির কাছে রাশিয়া একেবারে দিগ্বিজয় বীরের আসন পেয়ে গেল, যে রাশিয়া যদি হিটলারকে না পরাজিত করতে পারত তাহলে আজকে পূর্ব ইউরোপের দেশগুলোর কি অবস্থা হতো। আর প্রাচ্যে আমেরিকা জাপানকে স্তব্ধ করে দিল, তার হিরোশিমা নাগাসাকিতে পরমাণু বোমা বিস্ফোরণ ঘটে, মানে জাপানও আত্মসমর্পণ করলো এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিষ্পত্তি হয়ে গেল। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিষ্পত্তি হলো কার কারণে? ইউরোপে রাশিয়া হিটলারকে জব্দ করে দিয়েছে, আর এশিয়াতে জাপানকে স্তব্ধ করে দিয়েছে আমেরিকা। তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দুটি সুপার পাওয়ার পৃথিবীতে এসে গেল, একদিকে রাশিয়া, একদিকে আমেরিকা। এবারে রাশিয়াও বিরাট শক্তিশালী, আমেরিকাও বিশাল শক্তিশালী, সব দিক দিয়ে শক্তিশালী, বিজ্ঞান গবেষণা, অর্থনীতি, সামরিক, সব কিছুতে। এবার যে লড়াইটা শুরু হলো ঠান্ডা লড়াই। ঠান্ডা লড়াই বিষয়টা কি না, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সমগ্র পৃথিবীব্যাপী একটা যুদ্ধের বিরুদ্ধে স্লোগান দেখা গেল। আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা করা, অস্ত্র কমিয়ে আনা, এইসবের বিরুদ্ধে নানা রকম জনমত তৈরি হলো। তাহলে কি হবে না, এখন আমেরিকা রাশিয়া নতুন একটা পদ্ধতি তৈরি করলেন, যে এখন আর নতুন করে কোনো রাষ্ট্রকে জয় করার দরকার নেই, বরং একটি দেশের অর্থনীতিকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি, বা কোনো দেশের অর্থনীতি যদি আমাদের উপরে নির্ভরশীল হয়, তাহলে সেই দেশটার সঙ্গে আমার আঁতাত তৈরি হবে। মানে ভারতবর্ষ যদি তার অর্থনীতির জন্য, সামরিক কারণে যদি আমেরিকার উপর নির্ভরশীল হয়, তাহলে আমেরিকার প্রভাব বাড়বে ভারতের উপরে। অর্থাৎ তারা সরাসরি কোনো আপনার যুদ্ধ না করে, অর্থাৎ ঠান্ডা লড়াই বলতে এমন কিছু না, অর্থাৎ রাশিয়ার যুদ্ধ না করে তার প্রভাবাধীন একটা ব্লক তৈরি করতে চাইলো, গ্রুপ করতে চাইলো, গোষ্ঠী তৈরি করতে চাইলো। উল্টো দিকে আমেরিকাও, রাশিয়া মূলত নেতৃত্ব দিল ধনতান্ত্রিক শিবিরকে, আর রাশিয়া নেতৃত্ব দিল সমাজতান্ত্রিক শিবিরকে। তাহলে এইবারের প্রচেষ্টা কি দেখছে আন্তর্জাতিক রাজনীতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে? অর্থাৎ একদিকে জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হলো, কেন না আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা করবে। জাতিপুঞ্জের নেতৃত্বে শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করা মানে তার উদ্যোগ দেখা গেল। আর একদিকে শান্তির অন্তরালে, অর্থাৎ যুদ্ধ না করেও যে যার গ্রুপ বাড়ানোর চেষ্টা। আমেরিকা চাইছে তার গ্রুপ মানে বন্ধু রাষ্ট্রদেরকে নিয়ে গোষ্ঠী তৈরি করা। বন্ধু কি করে হবে না, আর্থিকভাবে, সামরিকভাবে, বাণিজ্যিকভাবে আঁতাত। আর সারা বিশ্বে আমরা দেখতে পেলাম একদিকে আমেরিকার নেতৃত্বে পুঁজিবাদী ব্লক, ক্যাপিটালিস্টিক ব্লক, আর একটা হচ্ছে রাশিয়ার নেতৃত্বে সোশ্যালিস্ট ব্লক বা সমাজতান্ত্রিক গোষ্ঠী। দুদিকে দুটো গোষ্ঠীর মধ্যে এইভাবে দড়ি টানাটানি শুরু হলো, একদিকে যখন রাশিয়া আর একদিকে আমেরিকা। এইভাবে আমেরিকা তার জোটকে আরও নির্দিষ্ট করার জন্য, নিরাপদ করার জন্য সে কতগুলো রাষ্ট্রজোট গড়ে তুলল, সামরিক জোট। যেমন প্রথমে আমরা দেখব 1949 সালে আমরা দেখব একটি জোট, সেটা হচ্ছে ন্যাটো, যেটা নিয়ে বর্তমানে সব থেকে বিতর্কের কতগুলো রাষ্ট্রকে নিয়ে ন্যাটো, এগুলো সামরিক জোট। একইভাবে আমেরিকা সেন্টো করলো, সিয়াটো করলো, আনজাস করলো, বিভিন্ন জায়গায় এই জোটগুলো আমেরিকা করলো। মূলত এগুলো সামরিক জোট, অর্থনৈতিক জোট, এইরকম জোট তৈরি করলো। উল্টো দিকে রাশিয়াও বসেছিল না, রাশিয়া তৈরি করলো তার কমেকন তৈরি করলো, ওয়ারশো চুক্তি করলো, এগুলো রাশিয়ার নিজস্ব জোট। এবং দ্বন্দ্ব একটা জায়গায় আমরা এমন দেখেছি, কোরিয়া সংকটের বেলা, ভিয়েতনামের সংকটের বেলা, কিউবার সংকটের বেলা, এগুলো সব ক্ষেত্রে আমরা দেখেছি একদিকে আমেরিকা, একদিকে রাশিয়া এইসব সংকটে পাশে গিয়ে দাঁড়িয়েছে, যে যার মতো করে ব্লকের হয়ে, এবং সংকট বেড়েছে। এই যে ঠান্ডা যুদ্ধের পরিসর, এই পরিসরে আমি বারে বারে বলছি যে আমেরিকা রাশিয়া কিন্তু একেবারে কাঁটায় কাঁটায় লড়াই। সেটা পরমাণু গবেষণা হতে পারে, 1945 সালে আমেরিকা করেছে, 1948 সালে রাশিয়া করেছে। বিশ্বের আন্তর্জাতিক স্তরে প্রথম রাশিয়া উপগ্রহ পাঠিয়েছে, তার অর্থনীতি, তার পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তার সমস্ত কিছু, মানে আমেরিকাকে একেবারে কঠোরভাবে চ্যালেঞ্জ করছে রাশিয়া সেই সময়। তাই আমেরিকার কাছে রাশিয়া শত্রু, রাশিয়া তার আমেরিকা। এবার আমরা আফগানিস্তানের সংকটের ক্ষেত্রে আমরা দেখব কীভাবে তালিবানদেরকে আমেরিকা সাপোর্ট করেছিল, রাশিয়া এইভাবে অবশেষে তালিবানদেরকে হাতে নিয়ে রাশিয়াকে আফগানিস্তান থেকে চলে যেতে হয়েছিল। ইরাকের ক্ষেত্রে আমরা দেখেছি উপসাগরীয় যে সংকটটা হয়েছিল, সবই হয়েছিল ওই রাশিয়ার
আমেরিকার ঠান্ডা যুদ্ধ। রাশিয়াকে দেখা গেল যে তার দেশ রাশিয়া 1991 সালে রাশিয়া ভেঙে গেল। রাশিয়া যে ইউএসএসআর ছিল, যে বিভিন্ন সোভিয়েত যুক্ত হয়ে যে তার 8 থেকে 9টি সোভিয়েত 1991 সালে ভেঙে গেল। এই ভেঙে যাওয়ার পেছনে রাশিয়ার এই যে ভেঙে যাওয়ার পশ্চাতে আমেরিকার কূটনীতিও দায়ী ছিল। তবে এক্ষেত্রে রাশিয়ার ভূমিকাও ছিল, কেন রাশিয়া তার এই যে মানে সোভিয়েত ইউনিয়নগুলিতে মূলত বিশেষ করে তাদের যে নিজস্ব যে কি বলবো স্বাধীনতা ছিল, তাদের নিজস্ব সংস্কৃতি ছিল, সেগুলো রাশিয়ার কোথাও রাশিয়ান যে কালচার, রুশিকরণ নীতি যাকে বলবো আমরা, রুশিকরণ নীতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। রাশিয়ান যে বলশেভিক পার্টি, রাশিয়ার যে কমিউনিস্ট পার্টি, সেগুলো চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল ওই দেশগুলোর উপরে। শুধু তাই নয়, পূর্ব ইউরোপের বহু দেশ, হাঙ্গেরি, চেকোস্লোভাকিয়া, বিভিন্ন রকম আরও অনেক দেশ ছিল, পোল্যান্ড, এই দেশগুলো আস্তে আস্তে করে যেখানে রুশ প্রভাবাধীন ছিল তারা। এবং রাশিয়ার এই যে পতন, তার পতনের তার আগের একটা ছিল, ওয়ার্নিং ছিল, মানে আমরা একটা পোশাকি মহড়া বা রিহার্সাল দেখতে পেয়েছিলাম 1989 সালে যখন জার্মানি ভেঙে গেল। 1989 সালের ঘটনাটা আমরা জানি যে জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়েছিল, পূর্ব জার্মানি, পশ্চিম জার্মানি। পূর্ব জার্মানির উপরে ছিল রাশিয়ার প্রভাব, আর পশ্চিম জার্মানির উপরে ছিল ও পাশে আপনার আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, এদের প্রভাব। মানে একদিকে পুঁজিবাদী প্রভাব, একদিকে সমাজতান্ত্রিক প্রভাব। কিন্তু দেখবো যে পুঁজিবাদী প্রভাব যেদিকে ছিল তাদের যে অগ্রগতি হয়েছে, উন্নয়ন হয়েছে, সেখানে যে মানবাধিকার, সংস্কৃতির অগ্রগতি হয়েছে। আর রাশিয়ার পলিটিক্যাল পার্টি বা রাশিয়ার সরকার ওই জার্মানির উপরে, পূর্ব জার্মানির উপরে চাপাতে গিয়ে পূর্ব জার্মানির লোকেরাই বিদ্রোহ করলো রাশিয়ার বিরুদ্ধে। এবং একসময় 1989 সালে পূর্ব জার্মানি তাদের যে বার্লিন প্রাচীর ভেঙে দিল। এই বার্লিন প্রাচীর তৈরি ছিলেন রাশিয়া। একদম মাঝামাঝি বিশাল প্রাচীর তুলে দিয়েছিল, যে পূর্ব আর পশ্চিম জার্মানির ভেতরে প্রাচীর তুলে দিয়েছিল, কোনো লেনদেন করবে না। কিন্তু রাশিয়ার ওই প্রাচীরকে ভেঙে দিয়েছিল খুদ পূর্ব ইউরোপেরই, পূর্ব জার্মানির মানুষ। অর্থাৎ যে বার্লিন ওয়াল বা বার্লিন প্রাচীর ভেঙে দু জার্মানি আবার এক হয়ে গেল, মানে রাশিয়ার কিন্তু মুখ পুড়ল। একই সময় আফগানিস্তানেও কিন্তু রাশিয়ার মুখ পুড়ছে, সেখান থেকে আফগানিস্তান থেকে সরে চলে যেতে হচ্ছে। একই সঙ্গে পূর্বে ওই যে দেশগুলো হলো হাঙ্গেরি, পোল্যান্ড, হ্যাঁ, এইসব দেশেও বিদ্রোহ চলছে, তারাও রাশিয়ার প্রভাব থেকে মুক্ত হতে চাইছে। এর প্রভাব পড়লো রাশিয়ার উপরে, মানে রাশিয়ার ভেতরে। অর্থাৎ রাশিয়া থেকে একেবারে 8-9টি সোভিয়েত আলাদা হয়ে গেল, রাশিয়া দুর্বল হয়ে গেল। আমেরিকার দীর্ঘদিনের স্বপ্ন যে রাশিয়া দুর্বল হয়ে যাক, আসলে রাশিয়ার দুর্বলতার পেছনে রাশিয়ার নিজস্ব নীতিও কারণ ছিল। কারণ রাশিয়ার একজন যে রাষ্ট্রপতি এসেছে, লেনিন একটু নরম, তো স্তালিন গরম। স্তালিনের পরে যিনি ক্রুশ্চেভ এলেন, ক্রুশ্চেভ একটু নরম, তো তারপরে ব্রেজনেভ এলেন, তিনি গরম। গরম মানে এখানে নরম গরম মানে আর কিছু না, পার্টির প্রভাব জোর করে চাপিয়ে দেওয়া, রুশিকরণ নীতি করা, জনমতকে কিছুটা কন্ট্রোল করা, সরকারি মিডিয়াকে কন্ট্রোল করা, এগুলোকে গরম হিসেবে বলছি আর কি। এরপরে ব্রেজনেভের পরে গর্বাচভ এলেন, গর্বাচভ নতুন নীতি নিলেন, গ্লাসনস্ট তার পেরেস্ত্রয়িকা, মুক্ত চিন্তা, সবাইকে কথা বলার চেষ্টা, আর্থিক অগ্রগতি ঘটানো, এগুলো গর্বাচভ করলেন। এবারে বরিস ওয়েলসন এলেন, তিনি আবার কঠোর নীতি করতে গেলেন। বরিস ওয়েলসনের সময় রাশিয়া ভেঙে যাবে। এই যে রাশিয়ার ভেতরেই কিন্তু একজন রাষ্ট্রপতি তারা যখনই জন্ম দিতে চেয়েছে, সোভিয়েতগুলোকে অধিকার দিয়েছে, সেই সুযোগ নিয়েই এই 8টা মতো সোভিয়েত আলাদা হয়ে গেল 1991 সালে। এইভাবে ইউক্রেনও আলাদা হয়ে যায়, এবং তার সঙ্গে অনেকে আলাদা হয়ে যায়। আমরা জানি এস্তোনিয়া, মঙ্গোলিয়া, তারপরে স্লোভাকিয়া, হ্যাঁ, সাইপ্রাস, এরকম মাল্টা, এরকম অনেকগুলো আলাদা হয়ে যায়। রাশিয়া দুর্বল হয়ে গেল। এই সময় কিন্তু এই যখন আলাদা হয়ে যাচ্ছে, বর্তমানে যে চরিত্রটি সব থেকে গুরুত্বপূর্ণ, পুতিন, সে কিন্তু ওই বরিস এলসিনের যে পরামর্শদাতা, ঘনিষ্ঠ যে উপদেষ্টা মণ্ডলী, তার সদস্য ছিলেন সেই সময় এই পুতিন। তিনি কাছ থেকে দেখেছেন রাশিয়া ভেঙে যেতে। এমনি পুতিন ঠান্ডা রক্তের মানুষ, এবং তার সম্পর্কে বলা হয় আন্তর্জাতিক রাজনীতি তাকে নিয়ে যারা গবেষণা করেন, যে পুতিন যেটা চাইবেন তিনি তার জন্য অনেক ক্ষতি স্বীকার করতে রাজি হন। তিনি অনেক যন্ত্রণা সহ্য করতেও রাজি হন, অনেক দুঃখ আঘাত সহ্য করতে পছন্দ করবেন, তিনি যেটা চান সেটা পাওয়ার জন্য। এটা নাকি তার চরিত্রের একটা লক্ষণ। শুধু তা নয়, রাশিয়ার যে গোয়েন্দা সংস্থা কেজিও, তারও তিনি প্রায় 30 বছর তার পদাধিকারী ছিলেন। তার সামরিক বিভাগে তার নেতৃত্ব ছিল, মানে নেতৃত্ব মানে আইডিয়া ছিল, তিনি সেখানেরও কিসব কর্মচারী পদে, মানে
পদাধিকারী পদে নিযুক্ত ছিলেন। অর্থাৎ গোয়েন্দা বিভাগ, রাষ্ট্রপতির পরামর্শদাতা, সামরিক বিভাগ, সব কিছুতে এই ভদ্রলোকের কিন্তু আনাগোনা আছে, একেবারে অভিজ্ঞতা আছে তার। এই পুতিন সেই সময় ছিল। যাই হোক, অতএব 1991 সালে রাশিয়া ভেঙে গেল, ইউক্রেনটা আলাদা হয়ে গেল। এটা আমেরিকা চেয়েছিল, মানে ন্যাটো, মানে তার পুঁজিবাদী ব্লক যারা, ক্যাপিটালিস্টিক ব্লক যারা, তারা খুশি হলো। অর্থাৎ এতদিন ছিল আমেরিকা রাশিয়ার মধ্যে একটা ব্যালেন্স অফ পাওয়ার, শক্তির ভারসাম্য ছিল আন্তর্জাতিক রাজনীতিতে। কিন্তু এবারে আমরা দেখব যে শক্তির একমেরুকরণ হয়ে গেল। আমেরিকা বিশ্বের একেবারে দাদাতে রূপান্তরিত হলো, পুলিশে পরিণত হলো। সমগ্র পৃথিবীর আমেরিকা যা চাইবে তাই হলো। রাশিয়া ভেঙে যাওয়ার পরে এই ঘটনাটি ঘটলো। এবারে পুতিন তো রাষ্ট্রনেতা যখন হলো, যে কোনো দেশপ্রেমিকের কি ইচ্ছা হয়? দেশের পুরানো গৌরবকে ফিরিয়ে আনা। অতএব পুতিনেরও কিন্তু দীর্ঘদিনের স্বপ্ন সেই পুরানো সোভিয়েত রাশিয়ার সেই সুপার পাওয়ার তকমা, সেটা সে আবার কি করে পাবে এইটা দেখ। রাশিয়ার সেই আর্থিক অগ্রগতি, রাশিয়ার সব কিছু, সেই পুরানো জিনিসকে ফিরে আনার চেষ্টা পুতিনের শুরু থেকেই ছিল। তাই ইউক্রেনের যে বর্তমান সমস্যা, এই সমস্যার তার একটা দিক হচ্ছে রাশিয়ার যে সুপার পাওয়ার, রাশিয়ার স্বার্থ রক্ষা করা, রাশিয়ার আর্থিক স্বার্থ, সামরিক স্বার্থ রক্ষা করাই হচ্ছে পুতিনের যে ঘোষণা সেই অনুযায়ী হয়। তাহলে ইউক্রেনকে কেন আক্রমণ করার দরকার হলো? না, প্রথম কথা আমরা দেখব এই ইউক্রেনের যে অবস্থানটা, এটা কিন্তু রাশিয়ার পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। এই যে স্ট্র্যাটেজিক যে পজিশন, এর যে মিলিটারিলি যে স্ট্র্যাটেজিক যে লোকেশনটা, সামরিকভাবে তার যে পজিশন, এটা রাশিয়ার পক্ষে খুব গুরুত্বপূর্ণ। কেন? আমরা প্রথমেই বলেছি যে এই যে ইউক্রেনের যে জায়গাটা, এইখান দিয়ে ইউক্রেনের নিচে ঠিক কৃষ্ণ সাগর, অর্থাৎ এটা সাগর থাকার জন্য ব্ল্যাক সি যাকে আমরা বলি, এটা রাশিয়া এই দিক থেকে নিরাপদ। ওপর দিকটা, তার কৃষ্ণ সাগরের ওপরের পার্টটা ওপেন। এবার মনে রাখতে হবে, নেপোলিয়ান যখন আক্রমণ করেছিল রাশিয়া, ইউক্রেনের পথ ধরে এসেছিল। যখন হিটলার আক্রমণ করেছিল রাশিয়া, ইউক্রেনের পথ ধরে এসেছিল। অর্থাৎ ইউক্রেন দিয়েই কিন্তু ঢুকতে হবে রাশিয়াতে, এটাই একমাত্র পথ। লেনিন ও রুশ বিপ্লবের ফলে বলেছিলেন যে রাশিয়ার নিরাপত্তা রক্ষিত হবে এই ইউক্রেনের দ্বারা। ইউক্রেন খুব গুরুত্বপূর্ণ জায়গা। সুতরাং ইউক্রেন 1991 সালে যখন রাশিয়ার হাতছাড়া হয়ে গেল, এটা কিন্তু অন্যান্য সোভিয়েতের থেকে রাশিয়ার পক্ষে কিন্তু খুব মাথা ব্যথার কারণ ছিল। এবার দ্বিতীয় রাশিয়ার কি চিন্তা ছিল যে এই সোভিয়েতগুলো এরা না আবার ওই ন্যাটোর দিকে চলে যায়। কারণ ইউক্রেনে যদি বা আদার্স এই যে মাল্টা, বিভিন্ন রকম মঙ্গোলিয়া, এই যে দেশগুলো আলাদা হয়ে যায়, এস্তোনিয়া, এই দেশগুলো যদি ন্যাটোর সামরিক সজ্জা চলে আসে, তাহলে তো রাশিয়ার পক্ষে খুবই বিপদের সম্মুখীন, মানে সম্ভাবনা। এটা স্বাভাবিক একটা উদাহরণ দিয়ে বলছি। ধরুন বাংলাদেশ, আমাদের একটি ছোট্ট দেশ বাংলাদেশ। এখন বাংলাদেশে যদি চীন আর আপনার পাকিস্তান, তারা যদি সামরিক জোট করে আমাদের কলকাতার পাশেই বাংলাদেশে তাদের যদি সামরিক সেখানে মহড়া হয়, হ্যাঁ, সেটা আমাদের পক্ষে কি মেনে নেওয়া সম্ভব? কি উদ্দেশ্যে চীন এখানে সামরিক মহড়া করবে বলুন? কি উদ্দেশ্যে পাকিস্তান আসবে বাংলাদেশে? সেরকম ইউক্রেনে যদি ন্যাটো একটা সামরিক জোট, বর্তমানে প্রায় 29টা দেশ আছে ন্যাটোর সঙ্গে। এটা রাশিয়ার মাথা ব্যথার কারণ একটা। অতএব বরাবরই রাশিয়ার মাথার চিন্তা ছিল যে এই দেশগুলো না ন্যাটোতে চলে যায়। আমরা তাই দেখব প্রায় 2004 সালে 9টি না 10টি দেশ নতুন করে ন্যাটো সদস্যভুক্ত হলো। এই 10টির মধ্যে 8টিই ছিল সোভিয়েত, মানে যারা বিচ্ছিন্ন হয়ে গেল তারা। এতে কিন্তু খুব একটা রাশিয়া দুঃখ পেয়েছিল, বিরক্ত হয়েছিল, কিন্তু খুব একটা তার হয়নি। তার চিন্তা ছিল ইউক্রেনকে নিয়ে। বলা বাহুল্য ওই 2004 সালে ইউক্রেন যায়নি, কারণ আমরা দেখলাম যে ইউক্রেনের পজিশনটা রাশিয়ার পক্ষে খুব গুরুত্বপূর্ণ। ইউক্রেনকে নিয়ে রাশিয়ার বেশি চিন্তা ছিল। এই ইউক্রেন 1914 সাল পর্যন্ত, 2014 সাল পর্যন্ত মোটামুটি রাশিয়ার প্রভাবাধীন সরকার ছিল। সেই জন্য আমরা দেখলাম ইউক্রেন কিন্তু যায়নি। সেই সময় মানে বর্তমানে যে শাসক আছে জেলেস্কি, তার আগের যে লোকটি ছিল তার নাম ইয়ানুকোভিচ। ইয়ানুকোভিচের সময় পর্যন্ত রাশিয়া কোনো চিন্তা ছিল না, 2013-14 সাল পর্যন্ত। 2014 সালের পরে আমরা দেখলাম জেলেস্কি যখন ইউক্রেনের রাষ্ট্রপতি হলেন, তখন থেকে আস্তে আস্তে মাথা ব্যথার কারণ হলো। জেলেস্কি একটু ওই আমেরিকা পন্থী, ন্যাটো পন্থী, এটা রাশিয়ার বিরক্তির কারণ। তাই জেলেস্কি থাকুক, এটা কখনো রাশিয়া চায় না। এবার আমাদের প্রশ্ন, জেলেস্কি কেন, কি কারণে ওদের দিকে পন্থী? এতদিন যখন ইউক্রেনবাসী একটু রুশপন্থী, কারণ রাশিয়ার সংস্কৃতি, রাশিয়ার ভাষা, এগুলো কিন্তু ইউনেস্কোতে ভীষণ প্রভাব আমরা দেখেছি। তাহলে ইউনেস্কো, এমনকি ইউক্রেনের মানুষরা বলে, এখনও তাদের বক্তব্য যে রুশ সংস্কৃতি, রুশ সাহিত্য, এগুলোর প্রতি তাদের কোনো আপত্তি নেই, এগুলো তারা ভক্ত, কিন্তু তারা বিরোধী কার না, পুতিনের বিরুদ্ধে তারা।
তাহলে এরা কেন যাচ্ছে? ইউক্রেনের বর্তমান সরকার কেন যেতে চাইছে না? তার কারণ হচ্ছে না, বরাবরই 2014 সালে যে বিখ্যাত একটি ক্রিমিয়া বলে জায়গা রাশিয়া দখল করে নিয়েছে। শুধু তাই নয়, ইউক্রেনের গুরুত্বপূর্ণ দুটো জায়গা, যেটা ডোনেস্ক আর লোহানস্ক, এই দুটোতে মূলত একটু পূর্ব ইউক্রেনের জায়গা, এই দুটোতে রাশিয়ার সমর্থক বেশি। সেগুলোতে বিচ্ছিন্নতাবাদী শক্তিকে সবসময় মদত দিয়েছে রাশিয়া। অর্থাৎ সরকারের বিরুদ্ধে মিছিল করা, বিভিন্ন রকম ছোটোখাটো লড়াই করা, সরকারের বিরুদ্ধে, মানে তারা একটা রুশপন্থী, মানে তারা রাশিয়ার সঙ্গে এক হতে চায়, এরকম আর কি। ধরুন কাশ্মীরে বর্তমানে যেসব কিছু গোষ্ঠী থাকে তারা পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে চায়, তারা তো নানা রকম বিচ্ছিন্নতাবাদী গণ্ডগোল লাগায়। সেরকম ইউক্রেনের একদল রুশপন্থী, ওই যে বললাম ডোনেক্স, লোহানেক্স, এইসব জায়গাগুলোতে মানুষরা বরাবরই বিচ্ছিন্নতাবাদী শক্তি হিসাবে ইউক্রেনের এক্সিস্টিং সরকারকে বিপদে ফেলে, এবং রাশিয়া সেগুলো আস্তে আস্তে বাড়াচ্ছিল। কারণ বেলারুস বলে যে জায়গাটা, ইউক্রেনের ঠিক ওপরের অংশটা, সেটা কিন্তু রাশিয়ার সমর্থক। তাই ইউক্রেনের কথা মনে হয়েছিল যে তার ওই অঞ্চলটা দখল করে নেওয়ার ফলে, ক্রিমিয়া অঞ্চলটা দখল করে নেওয়ার ফলে ইউক্রেনের কথা মনে হচ্ছিল যে রাশিয়া তাকে হয়তো কোনোদিনও গ্রাস করে নিতে পারে। এটা হচ্ছে জেলেস্কির বক্তব্য। সেই কারণে জেলেস্কি একটু ন্যাটোপন্থী, আর পুতিনের বক্তব্য ছিল যে ন্যাটোতে যেন না নেওয়া হয়। এটা বারে বারে পুতিনের বক্তব্য। ইউনেস্কোকে তারা হাত করে, আমরা আলোচনা করেছি যে কিভাবে ইউনেস্কো রাশিয়ার কাছে গুরুত্বপূর্ণ। আর কি সে গুরুত্বপূর্ণ না, ইউক্রেনের পজিশনটা খালি সামরিক কারণে নয়, ব্যবসায়িক কারণে। এই যে ইউরোপে যে গ্যাস সরবরাহ করা হয়, 3/2 গ্যাস সরবরাহ করে সারা বিশ্বে ইউরোপে, সেটা রাশিয়া। এবং এই গ্যাসের পাইপলাইনগুলো সবই প্রায় সবই পাইপলাইন গেছে ইউক্রেনের উপর দিয়ে। অতএব ইউক্রেন যদি ন্যাটোর হাতে চলে যায় বা আমেরিকার বন্ধু গোষ্ঠীর হাতে চলে যায়, রাশিয়ার এমনিতে অনেক লস হয়ে গেছে, রাশিয়া এই লস আর বরদাস্ত করতে চাইছে না। দ্বিতীয় কারণ, ইউক্রেনে রাশিয়ার বিরাট পুঁজি বিনিয়োগ করা আছে, অতএব সেই পুঁজিগুলো হাতছাড়া হয়ে যাবে। মানে রুশ শিল্পপতি যারা ইউক্রেনে বিশাল পুঁজি বিনিয়োগ করেছে, তাদের পক্ষে এটা চিন্তার কারণ। তাই রুশ শিল্পপতিদের একটা দাবি বা চাপ আছে যাতে করে এখানে না করে। তাছাড়া দু দেশের মধ্যে বহু শ্রমিক বা ব্যবসায়িক লেনদেন, যাতায়াত, সেটা ইউক্রেনের রাশিয়ার প্রতি, রাশিয়ারও ইউক্রেনের প্রতি এরকম একটা তাদের লেনদেন আছে। তবে এইগুলোকেও কোথাও একটা নিরাপদ করতে চেয়েছে রাশিয়া। তাই রাশিয়া ইউক্রেনকে তার আন্ডারে চেয়েছে। রাশিয়া বলতে চেয়েছে যে জেলেস্কি সরকারের পতন ঘটাতে হবে। জেলেস্কি সরকারের পতন ঘটেনি, অতএব রাশিয়া প্রায় আপনার 10ই নভেম্বর 2021 সালে, মানে মাস 4 আগে থেকে সৈন্য সমাবেশ শুরু করে। 26-28 নভেম্বর ক্লিয়ার হয়ে যায়, পরিষ্কার সে বিবৃতিতে জানায় 1 লক্ষের উপরে সমাবেশ, ইউক্রেনের বর্ডারে সৈন্য সমাবেশ করে। এইরকম একটা জায়গায় সমগ্র পরিস্থিতি চলে যায়। অতএব রাশিয়া তার জায়গাকে, এই গুরুত্বপূর্ণ জায়গা নিরাপদ করার জন্যই আক্রমণ করেছে। এখন ভারতবর্ষ কি করবে? প্রশ্ন তো অনেক, যে তাহলে কি একটা বড় দেশ সে যদি মনে করে যে তার নিরাপত্তার কারণে আর একটা দেশকে দখল করে নেবে, এই দখলদারি রাজনীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে হয়নি। ছোট ছোট দেশের সীমান্ত সমস্যা হয়েছে, অনেক প্রবলেম হয়েছে, কিন্তু একবারে সেই সাম্রাজ্যবাদের যুগের মতো একটা দেশকে জোর করে দখল করে নেওয়া, যুদ্ধ করে, এরকম সহজে আমরা দেখিনি এরকম প্রকাশ্যে। অতএব এটা মানবতার দিক দিয়ে, আন্তর্জাতিক রাজনীতির দিক দিয়ে কোনো অংশেই কাম্য নয়। আর ইউক্রেনে এমন একটি দেশ, এই দেশটি বিশ্বের একটি ব্যতিক্রমী দেশ। দেখুন, ইউক্রেন কিন্তু ওই যে বললাম গুরুত্বটা কেন অর্থনীতিতে, বিশ্বে যে একটি অন্যতম মানে খুবই জনপ্রিয় পানীয়, হ্যাঁ, বিয়ার, এই বিয়ারের জন্য জব না কি একটা লাগে, যে উপাদান শস্য হিসাবে, তার বেশিরভাগটাই আসে এই রাশিয়া এবং ইউক্রেনের উৎপন্ন জব থেকে। এই যে বলা হচ্ছে যে এই সংকটের পরে ওই পানীয়টির, হ্যাঁ, ভীষণ দাম বাড়ার সম্ভাবনা আছে, কারণ ওই দুটো এখানে উৎপন্ন হয়। আর রাশিয়াতে ইউক্রেনের ওই টোটাল জবের যে রপ্তানি বা আমদানি, এগুলো সব খুবই গুরুত্বপূর্ণ। এবং ইউক্রেনের আরেকটা দিক হচ্ছে 1994 সালে ইউক্রেন, এখানে একটা তথ্য, ইউক্রেন কিন্তু সারা পৃথিবীর মধ্যে পরমাণু শক্তির দিক থেকে আমেরিকা, রাশিয়ার পরে ছিল তৃতীয় শক্তিশালী দেশ। 1994 সালে তার যে বিখ্যাত চেরনোবিল যে পারমাণবিক গবেষণা করার জায়গা, সেই চেরনোবিলকে, তার পারমাণবিক শক্তিকে এই 3টি দেশের হাতে তুলে দিয়েছিল। তার দাবি ছিল, কোন কোন 3টি দেশ? আমেরিকা, রাশিয়া এবং ইংল্যান্ড। ইউক্রেন বলেছিল এর বিনিময়ে শুধু আমরা চাই স্বাধীনতা, আমরা আমাদের মতো থাকতে চাই।
অর্থাৎ 1994 সালে তার স্বেচ্ছায় পৃথিবীর ইতিহাসে এরকম একটা বিরল দৃশ্য, তার যে পারমাণবিক যে শক্তি কেন্দ্র, পারমাণবিক শক্তি, সেটা স্বেচ্ছায় সমর্পণ করে দিয়েছিল এই তিনটি দেশের হাতে, যাতে করে স্বাধীনতা। এখানেই শেষ নয়, 1914 সালে যখন ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া, সেই সময় একটা চুক্তি হয়। সেই চুক্তিটা খুবই গুরুত্বপূর্ণ। 2014 সালে বুদাপেস্ট মেমোরেন্ডাম বলা হয় রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে। 2014 সালে কি সেই বুদাপেস্ট মেমোরেন্ডামে কি বলা হয়, যে রাশিয়া ইউক্রেনের স্বাধীনতাকে রক্ষা করবে বা স্বাধীনতার সমর্থক। সুতরাং রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ করেছে, এটা কিন্তু ওই বুদাপেস্ট মেমোরেন্ডামের কিন্তু মানে ভায়োলেট হয়ে যাচ্ছে, সেটা কিন্তু তিনি মানেননি। তা রাশিয়ার বাধ্যবাধকতা কি ছিল, কেন সে মরিয়া হয়ে উঠেছে? আর পুতিন তো ওই 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 ধরনের ব্যক্তি, সে রাশিয়ার পুরনো ইতিহাসকে সে ফুটিয়ে তুলতে চাইছে, সুপার পাওয়ার একবার হতে চাইছে, তার নিরাপত্তা, তার আর্থিক স্বার্থ, এগুলো এটা হচ্ছে রাশিয়ার আক্রমণ। এখন কথা হচ্ছে ভারতবর্ষ কি করবে, আমাদের কি করা উচিত? এখানে প্রথমে আমার মনে হয় যে ভারতবর্ষ কিন্তু রুশ যে নীতি, এটা এই যে বর্তমান যে সময়টা আমাদের দেশের যে বৈদেশিক নীতি, তা কিন্তু খুবই দুর্বল, পঙ্গুর মতো, হ্যান্ডিক্যাপ মনে হয়েছে। আজকে আন্তর্জাতিক রাজনীতি যে জায়গায় পৌঁছেছে, যে মেরুকরণে পৌঁছেছে, তাতে ওই মানে চোখ কান বন্ধ রাখলে তার প্রলয় বন্ধ হয়ে যায় না, তাই না? অর্থাৎ এই নিরপেক্ষ নীতি আমি সমর্থনও করছি না, আর বিরোধিতাও করছি না, এটা চলবে না। আমরা সবাই জানি আমাদের সীমান্তের সবথেকে দুটি প্রধান সমস্যা হচ্ছে চীন এবং পাকিস্তান। তো রাশিয়া যখন অ্যাটাক করেছে, প্রথমেই চীন তাকে সমর্থন জানিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী পরের দিনই মস্কোতে পৌঁছে গেছে। আমরা কিন্তু কিছু করিনি। জাতিপুঞ্জে আমরা কি দেখলাম? জাতিপুঞ্জে আমরা দেখলাম যে যখন ভোট হচ্ছে, সেই ভোটাভুটিতে আমরা ভোট দিইনি, চীনও ভোট দেয়নি, আমরা দিইনি, বাকিরা কিন্তু এই আক্রমণের বিরুদ্ধে গেছে। সুতরাং আমরা এই যে দুর্বল নীতি, এটা আমাদের কাজে লাগবে না। তার কারণ আমাদের মনে রাখা উচিত যে এই যুদ্ধটা যদি নির্ণায়ক যুদ্ধে রূপান্তরিত হয়, ভয়ের কারণ কেন? ভয়ের কারণ হচ্ছে দেশটা রাশিয়া, দেশটার নায়কের নাম পুতিন। এই পুতিনের যে বিবৃতি, তিনি কি বলছেন, মানে কি বলবো, হাড়হিম করা কথা। সেটা হচ্ছে যে যদি ইউক্রেন আক্রমণ করলে যদি ন্যাটো এবং আমেরিকা যদি তাকে সাহায্য করে, সে জানে যে তার বিপদ কতটা। কারণ একদিকে রাশিয়া আর একদিকে যদি আমেরিকা, ন্যাটোর 29টা দেশ এক হয়ে যায়, তাহলে রাশিয়ার পক্ষে যুদ্ধ করা কঠিন। রাশিয়া তার পরিপ্রেক্ষিতে বলেছে যে যদি পৃথিবীতে রাশিয়ারই অস্তিত্ব না থাকে, তাহলে বিশ্বের অস্তিত্ব থাকার দরকার নেই। মানে রাশিয়াকে যদি আক্রমণ করেছে, পরমাণু বোমা দিয়ে পৃথিবী ধ্বংস করে দিতে পারে। এটা হাড়হিম করার মতো মানে চিন্তার বিষয়। কারণ তাকে ইউক্রেনকে ছেড়ে দেবে, এটি তার বক্তব্য। মানে ইউক্রেনের সরকার, মানে জেলেস্কি সরকারকে চলে যেতে হবে, এইটি হচ্ছে তার বক্তব্য। আর ন্যাটোর সদস্য হওয়া যাবে না। কিন্তু আমরা দেখেছি গতকাল 1 মার্চ সম্ভবত ন্যাটোতে অ্যাপিল করেছিল জেলেস্কি, এবং সেটা বোধহয় গ্র্যান্টও হয়েছে। অর্থাৎ রাশিয়া কিন্তু একটা জায়গায় চলে গেছে। ভারতবর্ষের আমরা দেখতে পাচ্ছি আবার ভারতবর্ষের যে বিদেশ নীতি, সেটা কিন্তু দুর্বল হয়ে গেল। আমাদের মনে রাখা উচিত, রাশিয়া কিন্তু দেখবে যদি তাকে আমেরিকার সঙ্গে লড়াই করতে হয়, তাহলে তার রাশিয়ার সহযোগী সঙ্গী হিসাবে তার চীনকে বেশি পছন্দ হবে। আর চীন কিন্তু খোলামেলা তার পাশাপাশি দাঁড়িয়েছে, তাকে সমর্থন করেছে। আর রাশিয়ার সঙ্গে চীন পাকিস্তানের মিল আছে কি বলুন তো? রাশিয়াও মনে করে তার যে সীমা আছে, সেই সীমা সুনির্দিষ্ট নয়। অর্থাৎ ইউক্রেনকে তার পেলে ভালো হয়, মঙ্গোলিয়াকে তার পেলে ভালো হয়, তুর্কমেনিস্তানকে তার পেলে যদি পাওয়া যেত তার ভালো হয়। চীনও কিন্তু একই কথা মনে করে, অরুণাচল প্রদেশটা তার, লাদাখ তার, তিব্বত তার, ভুটানের কোনো কোনো অঞ্চল তার, সিকিম লাগোয়া অনেক জায়গা সব তার। সেও কিন্তু তার সীমা নিয়ে খুশি নয়। পাকিস্তানও তার সীমা নিয়ে খুশি নয়, পাকিস্তানও কিন্তু কাশ্মীর চায়। এই দেশগুলোর মধ্যে একটা মিল আছে। আর রাশিয়া বরাবরই চীনকে সমর্থন করবে। এর আমরা প্রমাণ পাই কি 1962 সালে যখন ভারত চীন যুদ্ধ লাগে, চীন আমাদেরকে পরাজয় হারিয়ে দিল, রাশিয়া কিন্তু ভারতবর্ষকে তখন সহযোগিতা করেনি। তখন রাশিয়ার রাষ্ট্রপতি ক্রুশ্চেভ বলেছিল যে চীন হচ্ছে আমার ভাই। কেননা রাশিয়াও কমিউনিস্ট কান্ট্রি, চীনও কমিউনিস্ট কান্ট্রি। সারা বিশ্বের যখন কমিউনিস্ট মুভমেন্টকে নেতৃত্ব দেওয়ার জন্য রাশিয়া চীনকে সাপোর্ট করেছিল, তাই চীনকে সে বলতো তার ভাই, আর ভারত হচ্ছে আমার বন্ধু। তা আগে ভাইকে দেখবো না বন্ধুকে দেখবো? তা 1962 সালে যখন ভারত চীন যুদ্ধ হয়, তখন কিন্তু রাশিয়া ভারতবর্ষকে সাপোর্ট করেনি,
চীন দাঁড় করে আমাদেরকে পরাজিত করেছিল, আমরা হেরে গিয়েছিলাম। যদিও ভারত পাকিস্তান লড়াইয়ের সময় রাশিয়া আমাদেরকে সাপোর্ট করেছে। আর ভারতের সঙ্গে আমাদের কিসের প্রবলেম, মানে আরও কি গুরুত্বপূর্ণ, 2016 থেকে 2020 সাল পর্যন্ত রাশিয়া যে অস্ত্রের ব্যবসা করেছে তার 50% অস্ত্র ভারতবর্ষ কিনেছে। রাশিয়ার সঙ্গে আমাদের যে এই যে ব্রহ্মস যে একটা ক্ষেপণাস্ত্রের যে যৌথভাবে চলছে, এটার কারণ কি, নামকরণটা কেন? ভারতবর্ষের ব্রহ্মপুত্র নদীর নাম ব্রহ্মপুত্র থেকে ব্রহ্ম, আর রাশিয়ার মস্কো বলে একটি নদী আছে। এই ব্রহ্মস যে ক্ষেপণাস্ত্র, এই ক্ষেপণাস্ত্রের নামকরণ হয়েছে দুটো দেশের নদীর মাধ্যমে। সুতরাং আমরা তার সামরিক পার্টনার এবং দীর্ঘদিনের শক্তি, অতএব রাশিয়া তো আশা করতেই পারে যে আমাদের আমাদের সাহায্য। আমি বলছি না কি রাশিয়ার পাশে দাঁড়ানো উচিত, কিন্তু আমাদের একটা পলিসি নিতে হবে। কেননা প্রায় 2 মাস আগে থেকে ইউক্রেনে সেনা সমাবেশ করছিল, ছাত্রগুলোকে আমরা ফিরিয়ে আনতে পারতাম, আগে থেকে প্রসেস নিতে পারতাম, আরও অনেক আগে থেকে প্রসেসটা আমরা নিতে পারতাম। দেরি হয়ে গেল। গতকালই আমরা দেখলাম কর্ণাটকের একটি 21 বছরের ছেলে খাদ্যের লাইনে দাঁড়াতে গিয়ে কি মর্মান্তিক মৃত্যু হলো। একটা মৃত্যু আমাদের হৃদয়কে একবার ভেঙে দিয়েছে। দেখুন তাহলে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের কি হতে পারে। এখনো রাশিয়া তার ডিসিসিভ যে প্রকৃত যুদ্ধ শুরু করেনি, সেই যুদ্ধ শুরু করবে, মানে সে যুদ্ধ ভয়াবহ। সে যুদ্ধে আমরা দেখবো আজকাল আধুনিক যুগের যে যুদ্ধ, থার্মাল পাওয়ারগুলোকে নষ্ট করা হবে যাতে করে কারেন্ট সাপ্লাই বন্ধ হয়ে যায়, জল সরবরাহ বন্ধ হয়ে যায়, হসপিটালে চার্জ করাবে, চিকিৎসা হবে না, ব্রিজগুলোকে ভেঙে দেওয়া হবে, যাতায়াত ব্যবস্থা নষ্ট করে দেবে, একটা ত্রাহি ত্রাহি রদ পড়ে যাবে। আধুনিক ওয়ারফেয়ারের সেটাই সিস্টেম। রাশিয়া সেই দিকে এবারে ঝুঁকছে। অতএব ইউক্রেনকে সহযোগিতা করতে গিয়ে যদি ওপাশ থেকে আসে তাহলে কি জায়গায় দাঁড়াবে? একদিকে চীন, একদিকে কোরিয়া, উত্তর কোরিয়া কিমের দেশ, তারা তো সবসময় আমেরিকার বিরুদ্ধে। তাহলে যে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে আমি কি আবার পৌঁছে যাচ্ছি আমরা? কারণ আমাদের মনে রাখতে হবে রাশিয়া কিন্তু আমাদের এই ধরনের একটি রাষ্ট্র যার এত শক্তি, ভারতবর্ষের সঙ্গে তার এইরকম সম্পর্ক। আর ইউক্রেন, আজকে ছাত্রগুলো আমরা এখান থেকে দাবি করছি যে ইউক্রেন আমাদের কেন খুলে দিচ্ছে না, প্রাচীর খুলে দিচ্ছে না। আর ইউক্রেনের পাশে তো আমরা দাঁড়াইনি, আমরা কি করে দাবি করব? 18-20 হাজার ছাত্র মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য চেকোস্লোভাকিয়াতে আছে, কিছু এসেছে, কিছু ফেরানো হচ্ছে, তাকেও আবার নানা রকম নামকরণ দিয়ে টিয়ে আনা হচ্ছে। মানে এরকমেও একটা নামকরণ করে মন্ত্রীদেরকে প্রেরণ করিয়ে এই যুদ্ধের সময় কত কিছু হচ্ছে। এক একটা মিডিয়াতে তো প্রচার করছে যে মোদি নাকি মানে আমাদের প্রধানমন্ত্রী, হ্যাঁ, তিনি নাকি জেলেস্কিকে বুঝিয়ে, পুতিনকে বুঝিয়ে তিনি নাকি যুদ্ধের সমাধান করে দিতে পারে। এটা এক একটা আমাদের মিডিয়া সব দেখাচ্ছে। মানে যারা নাম করতে পারলেই যারা মনে করে তাদের পুণ্য হচ্ছে, তাদের লাভ হচ্ছে, তারা অলরেডি এখানে এই সমস্যাতে আমাদের দেশের একেবারে দুর্বল পররাষ্ট্রনীতি প্রমাণিত হয়েছে। আমরা কিছুই করতে পারিনি, আমাদের খুব একটা লাভ হবে না তাতে। যে পক্ষই জিতুক, ইউক্রেনে দেখবে যে ভারতবর্ষ কিন্তু পেছনে দাঁড়ায়নি, সন্দেহ নজরে দেখবে। তবে এই জায়গায় সব কিছু মানে চলে এসেছে। আর একেবারে শেষ করব, আমরা তাহলে কার পক্ষে থাকবো? আমরা থাকবো যারা শোষিত, যারা অসহায় মানুষ। কারণ এই একটা কথা আছে, যদিও আমরা সাধারণ মানুষ হচ্ছে, শেক্সপিয়ারের কথা আছে না যে পাওয়ারলেস ম্যান ইজ নট ম্যান অ্যাট অল। যার শক্তি নেই সে আবার কি মানুষ? এখন ক্ষমতাকে নিরাপদ করার একটা জোর চলছে সর্বত্র, সেটা সমাজ থেকে, রাজনীতি থেকে, শিক্ষাক্ষেত্র থেকে। ক্ষমতাকে কিভাবে নিরাপদ করা যায়, ক্ষমতার পাশাপাশি কিভাবে দাঁড়ানো যায়, নীতি সেখানে বিসর্জন চলে যায়। তাই সাধারণ মানুষ তো ক্ষমতাহীন। তাই আমরা যেসব সাধারণ মানুষ আক্রান্ত, অবহেলিত, যারা ক্ষতিগ্রস্ত, আমরা তাদেরই পাশে। আর একটা কি দুঃখের বিষয়, আমরা যখন এই দেশের কলকাতা রাজপথ বিভিন্ন জায়গায় মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক বলে বলে আকাশ বাতাস মুখরিত করতাম, একেবারে অন্যায়ভাবে করতাম না অবশ্যই। আজকে সেই কণ্ঠগুলো কোথায়? আমরা কি গলা ছেড়ে বলতে পারবো না যে রুশ সাম্রাজ্যবাদের নিপাত যাক, আন্তর্জাতিক শান্তি নেমে আসুক? এটা আমরা বলতে পারছি না কেন? আমাদের কি কম্পালশন? যেখানে রাশিয়াতে খুদ হাজার হাজার মানুষ এই তাদের যুদ্ধের বিরোধিতা করছে, তাদের দেশে ওইরকম পুতিনের মতো নায়কের বিরুদ্ধে তারা স্লোগান দিয়ে জেল খাটছে। আমাদের কি সমস্যা? আমরা তো এই দেশে একটাও শান্তির জন্য মিছিল করিনি। রুশ সাম্রাজ্যবাদ নিপাত যাক আমরা বলতে পারিনি। গৌতম বুদ্ধের দেশ তো, গান্ধীজির দেশ তো, সত্যম শিবম সুন্দরমের দেশ তো। কোথাও কি মনে হচ্ছে না শান্তিবাদী ভারতবর্ষের দেশ, জননিরপেক্ষ দেশ হিসাবে ভারতবর্ষের জায়গা? দেখুন, চোখ মানে বোবা কানা শত্রু নেই কথাটা ঠিক,
কিন্তু আমাদের সব খুব শক্তিশালী দেশ, তো আমরা নাকি বিশ্বগুরু হতে চাই, আমরা বিশ্বকে নেতৃত্ব দিতে চাই। এটা কি নেতৃত্ব দেওয়ার মতো হচ্ছে? আমরা কেন বলতে পারছি না আমরা শান্তি চাই? আমরা শান্তি চাই, যুদ্ধ নাই। আমরা বিরোধিতা করছি আক্রমণের, যে কোনো আক্রমণের আমাদের বিরোধিতা করা উচিত। আমরা কেউই বলিনি, আমাদের বলা উচিত। রুশ সাম্রাজ্যবাদ নিপাত যাক, বিশ্বে মানবতা ফিরে আসুক, গৌতম বুদ্ধ, যীশু খ্রিস্ট, গান্ধীজির যে কথা সেগুলো আবার ফলিত হোক, শান্তি নেমে আসুক। নমস্কার।